সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি করোনাকালীন এই সময়ে তোমরা সবাই যার যার বাসাতে অবস্থান করছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সবাই সুস্থ আছো। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সফর আলী কলেজ। আমি আজকে বাজারজাতকরণ ব্যবস্থাপনার বা মার্কেটিং ম্যানেজমেন্টের পণ্য কৌশল নির্ধারণ বা সেটিং প্রোডাক্ট স্ট্র্যাটেজি, একটা পণ্যের বাজারজাতকরণ করতে গিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করতে হয়। পণ্য কিভাবে তৈরি করব, পণ্যের মধ্যে রং, পণ্যের ফিচার গুলা কি হবে, বৈশিষ্ট্যগুলা কি হবে, এই বিভিন্ন বিষয় সংক্রান্ত বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করতে হয়। এই কৌশলগুলো কিভাবে গ্রহণ করবে, এটার মৌখিকরণ কিভাবে করবে, এটার লেভেলিংটা কিভাবে করবে, এই পণ্যটাকে কিভাবে অন্যান্য পণ্যের চেয়ে আলাদা করবে, অন্যান্য প্রতিযোগীর পণ্য চেয়ে, এই নানা ধরনের কৌশল নিয়ে আমরা এই লেকচারে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হবে, দেখো কি যে পৃথকীকরণ বলতে কি বোঝায় বা ডিফারেন্সিয়েশন, এবং পণ্য এবং সেবা কিভাবে পৃথকীকরণ করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব যে পণ্য ডিজাইন বলতে কি বোঝায় বা প্রোডাক্ট ডিজাইন জিনিসটা কি, এবং উত্তম ডিজাইনে প্রভাব বিস্তারকারী একটা ভালো ডিজাইন করতে গেলে আমার কি কি বিষয় বিবেচনা করতে হবে, বা এর একটা ভালো ডিজাইনে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি, এবং পণ্য মিশ্রণ কি, এবং পণ্য মিশ্রণ সিদ্ধান্তটা কিভাবে আমরা নেই। এরপরে আমরা দেখবো হচ্ছে পণ্য সারি কি, প্রোডাক্ট লাইন বা পণ্য সারি, এবং পণ্য সারি সিদ্ধান্ত সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব হচ্ছে শক্তিশালী যৌথ ব্র্যান্ড বা উপকরণ ব্র্যান্ড সৃষ্টির জন্য পণ্য সমন্বয়, কিভাবে পণ্য সমন্বয় করে আমরা একটা যৌথ ব্র্যান্ড অথবা উপকরণ ব্র্যান্ড সৃষ্টি করতে পারি। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে মৌখিকরণ কি বা প্যাকেজিং জিনিসটা কি, এবং এর সাথে যে লেবেলিং, এইটা জিনিসটা কি, লেবেলিংটা কি। আর আরেকটা জিনিস আলোচনা করব আমরা সবার শেষে, যে বাজারজাতকরণের হাতিয়ার হিসেবে ওয়ারেন্টি এবং গ্যারান্টি কিভাবে ভূমিকা পালন করে। তো প্রথমে আমরা আসি যে পৃথকীকরণ বা পার্থক্য করা, ডিফারেন্সিয়েশন। তো একটা থেকে আরেকটা ডিফারেন্সিয়েট করা, পার্থক্য তৈরি করা, কিসের মধ্যে? পণ্যের মধ্যে। মার্কেটে যে পণ্যগুলো আছে, এই সকল পণ্যর থেকে আমার পণ্যটার একটু পৃথক করা, যেটা কিনা ভোক্তাদের কাছে পছন্দনীয়, এরকম একটা ফিচার, এরকম একটা বৈশিষ্ট্য আমার পণ্যের মধ্যে যুক্ত করাটাই হচ্ছে কি পৃথকীকরণ। তো এই সম্পর্কে কি বলছে দেখো, যে ক্রেতাদের মন জয় করার জন্য ও তাদের ধরে রাখার উপায় হচ্ছে প্রতিযোগীর চেয়ে ভালোভাবে তাদের প্রয়োজন ও ক্রয় প্রক্রিয়া অনুধাবন করা। তাহলে আমরা যদি ক্রেতাদের মন জয় করতে চাই, তাদের ধরে রাখতে চাই, আমি মার্কেটে ডমিনেট করতে চাই, তাহলে আমার কি করতে হবে? প্রতিযোগীর চেয়ে ভালোভাবে তাদের প্রয়োজন আমার ফাইন্ড আউট করতে হবে, এবং তাদের যে ক্রয় প্রক্রিয়া, কি কারণে তারা ক্রয় করে, কোন কোন বৈশিষ্ট্যের কারণে তারা পণ্য ক্রয় করে, এবং পণ্য ক্রয় করতে গিয়ে তাদের কি কি জিনিসগুলো দেখে, ক্রয় প্রক্রিয়াটা অনুধাবন করতে হবে, এবং যথাযথভাবে সন্তুষ্টি বিধান করতে হবে। এবং এই যে আমি ক্রয় প্রক্রিয়া অনুধাবন করলাম, এটা এটা অনুধাবন করে এইটা সংক্রান্ত একটা আমার কি করতে হবে, আমার পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ আনতে হবে, যেটা কিনা আমার পণ্যকে অন্যান্য পণ্যের চেয়ে, মার্কেটের অন্যান্য পণ্যের চেয়ে পৃথক করবে, ভোক্তাদের কাছে বেশি মাত্রায় গ্রহণযোগ্য করবে। তো সব কোম্পানি চায় প্রতিযোগীর চেয়ে পার্থক্যমূলক সুবিধা দিয়ে। তো প্রতিটা পণ্যই চায়, চেষ্টা করে যে প্রতিযোগীর চেয়ে একটু ডিফারেন্ট কোনো সুবিধা দেওয়া যায় কিনা, ডিফারেন্ট কোনো ফিচার বা বৈশিষ্ট্য আমার পণ্যে যুক্ত করা যায় কিনা, যে কারণে ক্রেতা আকর্ষিত হবে। এই জন্য কোম্পানি নিজের অর্পণকে বা কোম্পানি নিজের যে পণ্য বা সেবা, এটাকে কি করে, প্রতিযোগী থেকে পৃথক করার চেষ্টা করে। এই যে সে যে পৃথক করার চেষ্টা করলো প্রতিযোগীদের কাছ থেকে, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন বা পৃথকীকরণ। তো ফিলিপ কটলার একটা ডেফিনেশন দিয়েছেন, তিনি বলতে দেখো যে পৃথকীকরণ হচ্ছে কোম্পানির অর্পণকে প্রতিযোগীদের থেকে ভিন্ন করার লক্ষ্যে, প্রতিযোগীদের চেয়ে ভিন্ন করার লক্ষ্যে একগুচ্ছ অর্থবহ এবং গুরুত্বপূর্ণ পার্থক্য যুক্ত করা। তাহলে আমার পণ্যের মধ্যে একগুচ্ছ অর্থবহ এবং গুরুত্বপূর্ণ যেই যেই পার্থক্য বা যেই চেঞ্জটা, এই যে যেই আমি ডিফারেন্সিয়েট করব যে বৈশিষ্ট্যের ভিত্তিতে, এই বৈশিষ্ট্যটা কি হইতে হবে? ভোক্তাদের কাছে অর্থবহ হইতে হবে, গুরুত্বপূর্ণ হইতে হবে। এরকম একগুচ্ছ চেঞ্জ আনা আমার পণ্যে, সেটাই হচ্ছে কি পৃথকীকরণ। আচ্ছা, আদ্রিয়ান পালমার একটা কি বলছে দেখো, যে পৃথকীকরণ হচ্ছে এমন পণ্য তৈরি করা যা অভীষ্ট ক্রেতাদের চোখে প্রধান প্রতিযোগীদের থেকে আলাদা। তাহলে আমার যে প্রধান প্রতিযোগী, তার থেকে
আমার পণ্যটা আলাদা মনে হবে, সেটাই হচ্ছে পৃথকীকরণ। তাহলে সার্বিকভাবে বলা যায় পৃথকীকরণ হচ্ছে কোম্পানির অপরকে প্রতিযোগীদের থেকে পৃথক করার লক্ষ্যে অর্থবহ গুরুত্বপূর্ণ পার্থক্য যুক্ত করার প্রক্রিয়া। আমরা পরবর্তী যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কি পণ্য ও সেবা পৃথকীকরণ। কিভাবে আমি পণ্য এবং সেবা আমার প্রতিযোগীদের কাছ থেকে প্রতিযোগীর পণ্যের চেয়ে আমি ডিফারেন্ট করতে পারি, একটু পৃথক করতে পারি। তো যেই সেক্টরে পৃথকীকরণ করা যায় বা চেঞ্জ আনা যায় সেটা হচ্ছে কি, দেখো প্রথমে আকার। আমরা যদি পণ্যের আকার একটু ডিফারেন্ট, একটা সুন্দর আকৃতি দেই, বৈশিষ্ট্য, পণ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে যদি আমি চেঞ্জ নিয়ে আসি যেটা কিনা ভোক্তার পছন্দ। আমি ক্রেতা উপযোগীকরণ, আমি পণ্যটারে কি করতে পারি, বেশি মাত্রায় ক্রেতা উপযোগীকরণ বা ইউজার ফ্রেন্ডলি যেটারে বলে, আমি যত বেশি মাত্রায় ইউজার ফ্রেন্ডলি করব, ঠিক তত মাত্রায় কি হবে, এটা ক্রেতা ওই পণ্যটার দিকে ঝুঁকবে। এরপরে হচ্ছে কার্যকারিতার মান, আমরা কি করতে পারি, আমার অন্যান্য প্রতিযোগীর তুলনায় আমার পণ্যের কার্যকারিতার মান এটা আমরা বাড়াইতে পারি। এরপর বলছে প্রতিশ্রুত মান, মূলত সকল ক্রেতাই কি চায়, যে পণ্যের উচ্চ প্রতিশ্রুতি সম্পন্ন পণ্য ক্রয় করতে চায়। আমি যেখানে যে পণ্য বলতেছি যে এটা এতদিন টিকবে, এটার প্রোডাক্টিভিটি এরকম হবে, 100 প্রতিদিন 100 ইউনিট পর্যন্ত উৎপাদন করতে পারবে, তো এটা যদি মার্কেটে অন্যান্য কম্পিটিটরদের থেকে একটু বেশি হয়, তাহলে কিন্তু কি হবে, তাহলে কি হবে যে প্রতিশ্রুতির মান এটা কিন্তু আমার অন্যান্য পণ্যের চেয়ে যদি আমারটা বেশি হয়, ক্রেতারা ওইটাই ক্রয় করবে। এবং কি এই যে প্রতিশ্রুত মান এটা কিন্তু মেনটেন করতে হবে। এবং আমি বললাম যে আমার পণ্য 100 ইউনিট পণ্য উৎপাদন করে প্রতি ঘন্টায়, তো ক্রেতা সাধারণভাবে ধরে নেয় আমার যে প্রতিটা পণ্য, আমার যে যতগুলা মেশিন আমি প্রডিউস করতেছি সবগুলাই প্রতিটাই 1 ঘন্টায় 100 ইউনিট করে উৎপাদন করবে। আমি যদি এটা মেনটেন করতে পারি তাহলে কি হলো, আমি প্রতিশ্রুতি মান রক্ষা করতে পারলাম। এবং এই প্রতিশ্রুতি মানে কিন্তু চেঞ্জ আনা যায়, এবং এইখানে কিছু পজিটিভ চেঞ্জ হয় না, তো আমার পণ্যটা আমি কি করতে পারি, ক্রেতা সাধারণের চোখে কম্পিটিটরদের থেকে পৃথক করতে পারি। এবার বলছে টেকসই বা স্থায়িত্ব, স্বাভাবিকভাবে যে পণ্যটা বেশি দিন টিকে বা যেটার স্থায়িত্ব ভালো, সেটাই ক্রেতারা ক্রয় করতে চেষ্টা করে। এই কারণে যেই পণ্য আমি চেষ্টা করব কি, আমার পণ্যটারে স্থায়িত্ব কিভাবে বাড়ানো যায়। এরপর যেটা বলা হয়েছে নির্ভরযোগ্যতা, এই নির্ভরযোগ্যতার জন্য কিন্তু ক্রেতা অন্যান্য পণ্যের চেয়ে মানে বেশি দাম দিয়েও, যেমন সনি টিভির প্রতি ক্রেতাদের আলাদা একটা নির্ভরযোগ্যতা আছে, যে সনি টিভির দাম বেশি হলেও ক্রেতারা কি করে, ওই সনি টিভি কিনতেছে। এই যে নির্ভরযোগ্যতা, যেই পণ্যের নির্ভরযোগ্যতা যত বেশি, ভোক্তা বা ক্রেতা ওই পণ্য তত মাত্রায় তত বেশি ভাবে ওটা পছন্দ করে, তত বেশি ওটাকে ক্রয় করে। এই কারণে আমরা কি করতে পারি, আমার পণ্যের নির্ভরযোগ্যতা বা এটার যে মানুষের যে এটার প্রতি যে রিলায়েবিলিটি, এটা আমরা কি করতে পারি, বাড়াতে পারি। আচ্ছা, এরপরে যেটা যে মেরামত যোগ্যতা, তো স্বাভাবিকভাবে একটা পণ্য যদি মেরামত যোগ্য হয়, ওইটারে আমি কিছু বেশি দিন ইউজ করতে পারবো, সেই কারণে ক্রেতা সাধারণ ওই পণ্যটার দিকে ঝুঁকে পড়ে। তো যদি আমার পণ্যটা মেরামত যোগ্য হয়, খুব সহজে মেরামত করা যায় এমন পণ্যই যদি আমি মার্কেটে ছাড়তে পারি, তাহলে কি হবে, এটা কিন্তু একটা পৃথকীকরণ, একটা আলাদা আমার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমার এনে দিবে। এরপরে বলছি স্টাইল, তো আমার পণ্যটার স্টাইল বা বাহ্যিক সৌন্দর্য মানে এত একটা অ্যাপিল তৈরি করে আমার প্রোডাক্টটা, যে মানুষের কিনতে ইচ্ছা করে। তাহলে স্টাইলটা যদি চেঞ্জ করা যায়, সুন্দর একটা স্টাইল দেওয়া যায়, তাহলে স্বাভাবিকভাবে ওই পণ্যটা বেশি মাত্রায় বিক্রি হবে, ওইটা অন্যান্য পণ্যের চেয়ে ডিফারেন্ট হবে বাজারের। এরপরে আমরা আসি যে সেবা পৃথকীকরণ, তো সেবা পৃথকীকরণ, কেউ যদি সার্ভিস রিলেটেড ফার্ম হয় তাহলে সে সেবা পৃথকীকরণ করতে পারে অন্যান্য প্রতিযোগীর চেয়ে। আবার অনেক ক্ষেত্রে কি দেখা যায়, যে যারা কোনো প্রোডাক্ট বেস কোম্পানিগুলা যখন পণ্যে কোনো ধরনের চেঞ্জ আনতে পারতেছে না বা এটা খুব বেশি মাত্রায় কস্টলি হয়ে যাচ্ছে, তখন তারা কি করে, বস্তুগত পণ্যকে সহজে পৃথকীকরণ করতে না পারলে তারা সেবারে পৃথকীকরণ জন্য ঝুঁকে পড়ে। এই যে সেবা পৃথকীকরণ, এটা হচ্ছে সহজ, এটার অনেকগুলো ভাবে করতে পারে। যেমন সহজ ফরমায়েশ, আমি যে পণ্যটা মার্কেটে দিচ্ছি, বা এটা যদি ইজিলি ফরমায়েশ বিভিন্ন ধরনের অনলাইনে, ফোনে, টেলিফোনের মাধ্যমে এটা যদি ইজিলি ফরমায়েশ দেওয়া যায়, তাহলে কিন্তু সহজ ফরমায়েশের পণ্যের দিকে
ভোক্তাদের একটা আলাদা আকর্ষণ থাকে। এটার বিতরণ ব্যবস্থাটা যদি ভালো হয়, খুব সহজে যদি আমি বিতরণ করতে পারি, খুব আহ যদি দ্রুত এবং যত্নের সাথে যদি বিতরণ করতে পারি, যথাযথ বিতরণ হয়, তাহলে কিন্তু এটা আমার একটা একটা পৃথকীকরণের জায়গা তৈরি করবে। এরপর বলছে সংস্থাপন। অনেক ক্ষেত্রে কি করা হয়, পণ্যের সাথে পণ্যটা ইনস্টলমেন্টও করে দেওয়া হয়। যেমন এর আগে এক্সাম্পল দিয়েছিলাম যে আমি যদি, অনেক কোম্পানি কি করে এসি বিক্রি করে, এই যে এসি বিক্রি করতেছে এটা কি করে, তারা বাসায় এসে ইনস্টলও করে দিয়ে যায়। তো এরকম কোনো যদি সুবিধা, এরকম কোনো যদি সংস্থাপন সংক্রান্ত কোনো সেবা দেওয়া যায় যেটা অন্য কোনো কোম্পানি দেয় না, তাহলে কি হবে, আমার এই সেবার পৃথকীকরণ করা সম্ভব হচ্ছে। বলছে ক্রেতা প্রশিক্ষণ। এরকম অনেক বড় বড়, যেমন এক্সরে মেশিন বা অনেক নতুন নতুন মেশিন আছে, ক্রেতা যখন মার্কেটে নিয়ে আসে, সে কি করে, এটার যে ক্রেতা বা তার কোনো প্রতিনিধিকে সে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়। তো এই প্রশিক্ষণের ব্যবস্থা করেও কিন্তু পৃথকীকরণ করা যায়। এবং অনেক ক্ষেত্রে আবার ক্রেতাদের পরামর্শ দেয় বিভিন্ন সংক্রান্ত, বিভিন্ন ক্রেতাদের বিভিন্ন আহ আহ পণ্য সংক্রান্ত হইতে পারে, অথবা এটা তাদের এই পণ্য রিলেটেড যে বিভিন্ন আহ বিভিন্ন বিষয় নিয়ে কি করে, ক্রেতাদের পরামর্শ প্রদান করে হচ্ছে এই কোম্পানি। তো এটা কিন্তু কি করে, সেবার পৃথকীকরণ করে। এবার বলছে রক্ষণাবেক্ষণ ও মেরামত। যেটা রক্ষণাবেক্ষণ, আচ্ছা, অনেক সময় পণ্য টাইম টু টাইম এই ইয়ে রক্ষণাবেক্ষণ এবং মেরামত সহায়তা প্রদান করে। যে টাইম টু টাইম এরা গিয়ে এটা ভিজিট করে আসে, এটা রক্ষণাবেক্ষণের চেষ্টা করে, এবং এটা মেরামত যদি দরকার হয় তাহলে এটা করে দিয়ে আসে। আর একটা হচ্ছে ফেরত। খুব সহজে যদি ফেরত দেওয়া যায়, বা এরকম আমি ফেরতের, যে অন্যান্য কোম্পানি হয়তো ফেরত দেওয়ার কোনো অপশন রাখতেছে না, আমি বলতেছি না, প্রোডাক্টটা যদি কোনো ডিফেক্ট থাকে বা আপনার যদি পছন্দ না হয়, আপনি এত দিনের মধ্যে এটা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে ফেরতের যে একটা অপশন, এটা কিন্তু একটা পৃথকীকরণের জায়গা তৈরি করে। আচ্ছা, আমরা পরবর্তীতে যেটা দেখবো, এটা হচ্ছে পণ্য ডিজাইন বলতে কি বোঝায়। পণ্য ডিজাইন তাহলে মূলত কি, একটা পণ্য ডিজাইন করা। তো এই ডিজাইনের মধ্যে কি মূলত হচ্ছে একটা পণ্যের আকৃতি, একটা পণ্যের আকার কেমন হবে, এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট থাকবে, এই জিনিসগুলো ফাইন্ড আউট করাই হচ্ছে কি পণ্যের ডিজাইন। কিন্তু দেখো যে কি বলছে, যে কাঁচামাল প্রক্রিয়াকরণ করে চূড়ান্ত পণ্য তৈরি করার পূর্বে, তাহলে আমি এই যে কাঁচামাল চেঞ্জ করে যে একটা ফিনিশ গুডস বানাবো, এইটা করার পূর্বে কি করতে হয়, পণ্য ডিজাইন করতে হয়। কারণ পণ্য ডিজাইনের মধ্যে কি কি জিনিস থাকে, পণ্য ডিজাইনের মধ্যে থাকে হচ্ছে পণ্যের আকার। এই পণ্যের আকার নির্ধারণ করা হচ্ছে মানে পণ্যের ডিজাইন করা। পণ্যের আকৃতি কেমন হবে, ওজন কেমন হবে, এটার রং কেমন হবে, এটা কি প্যাটার্নের হবে, এটার বাহ্যিক অলংকরণ বা এটা দেখতে কেমন হবে, এই জিনিসগুলো স্থির করা হচ্ছে কি পণ্য ডিজাইন করা। তো ক্রেতা সন্তুষ্টি ও প্রতিযোগিতা বিবেচনা করে পণ্য ডিজাইন করার পর মূল উৎপাদন কাজ শুরু হয়। তাহলে কি করা হয়, ক্রেতা সন্তুষ্টি, আমি কি ধরনের ডিজাইন করলে, কি ধরনের আকৃতি দিলে, কি ধরনের রং দিলে, এটার মধ্যে কি ধরনের গন্ধ দিলে, কি ধরনের, এটা কি ওজনের হইলে ক্রেতা সন্তুষ্ট হবে, এবং আমার প্রতিযোগীরা কি ধরনের স্টেপ নিতেছে এবং তাদের থেকে আমি কিভাবে সামনে একটু অ্যাডভান্স স্টেপ নিতে পারি, এই ক্রেতা সন্তুষ্টি এবং প্রতিযোগিতার যে স্টেপ এগুলা বিবেচনা করে পণ্য ডিজাইন করার পর এরপরে কিন্তু উৎপাদন কাজ শুরু হয়। সাধারণত প্রতিষ্ঠানের কারিগরি বিভাগ পণ্য ডিজাইনের কাজ করে। তো আগরওয়াল এন্ড জেন একটা ডেফিনিশন দিয়েছে, দেখো যে পণ্য ডিজাইন বলতে বোঝায় পণ্যের আকার, মান, ধাঁচ নির্ধারণ করা। তাহলে আমরা সামগ্রিকভাবে বলতে পারি কি, যে ক্রেতা সন্তুষ্টি বিবেচনা করে উৎপাদনের পূর্বে পণ্যের আকার, আকৃতি, ধাঁচ, রং, ওজন, অলংকার ইত্যাদি বিভিন্ন বিষয় নির্ধারণ করাই হচ্ছে কি পণ্য ডিজাইন করা। এখন এই যে আমি একটা পণ্য ডিজাইন করব, এটার মধ্যে কি কি জিনিস প্রভাব বিস্তার করে, বা আমার একজন বাজারজাতকারীকে পণ্য ডিজাইনের ক্ষেত্রে বা একজন উৎপাদনকারীকে পণ্য ডিজাইনের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হয়, কি কি জিনিস তার কি কি জিনিসের দিকে তার লক্ষ্য রাখতে হয়। তো একটা হচ্ছে কি ক্রেতার প্রয়োজন। তো যেটা লক্ষ্য রাখতে হয় যে ক্রেতার প্রয়োজনটা কি, ক্রেতা কি ধরনের ডিজাইন দরকার, ক্রেতার কি ধরনের বৈশিষ্ট্যের পণ্য দরকার, এই জিনিসগুলা ফাইন্ড আউট করে ক্রেতার প্রয়োজন অনুযায়ী কি করে সবচেয়ে বড় প্রভাব বিস্তার করে এই ক্রেতার প্রয়োজন বিবেচনা করেই কি করা হয়, পণ্য ডিজাইন করা হয়।
এরপর বলছে অপারেশন বা উৎপাদনের সুবিধা। আমার পণ্যটা এমন ভাবে ডিজাইন করব যেটা কিনা যেটা আমার উৎপাদন করার জন্য আমার যে প্রোডাক্ট লাইন আছে বা আমার যে যন্ত্রপাতি আছে এটা দিয়ে আমি ইজিলি উৎপাদন করতে পারি। তাহলে পণ্যের ডিজাইন এমন হবে যেন তা দিয়ে সহজেই পণ্য উৎপাদন করা যায়, মানে আমার যে ক্যাপাবিলিটি ওটা দিয়ে আমি সহজেই যাতে পণ্যটা উৎপাদন করতে পারি, এরকম হচ্ছে অপারেশন বা উৎপাদনের সুবিধা। আরেকটা বলছে কার্যকারিতা। আমি যে পণ্যটা তৈরি করব এটা যাতে কার্যকারিতা সম্পন্ন হয়, এটা যাতে ভালো হয়, স্বাভাবিকভাবে আমি ওইটা চেষ্টা করব এবং এইরকম একটা ডিজাইন নিব যেটার কার্যকারিতা বা এরকম এক ধরনের বৈশিষ্ট্যের পণ্য তৈরি করব যেটার কার্যকারিতা অন্যান্য পণ্যের চেয়ে, অন্যান্য প্রতিযোগীর চেয়ে ভালো হবে। এরপরে বলছে মালামাল বা র ম্যাটেরিয়ালস। আসলে মালামাল বা র ম্যাটেরিয়ালস হচ্ছে আমি যে পণ্যটা তৈরি করতেছি, যে ডিজাইনের যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি পণ্য তৈরি করতেছি, এই ডিজাইন করতে গিয়ে যে মালামাল লাগতেছে এগুলো অ্যাভেলেবেল কিনা, খুব সহজে খুব ইজিলি এই পণ্যগুলা এই মালামালগুলা পাওয়া যায় কিনা, বা এই মালামালগুলো পরিবেশ বান্ধব কিনা, পরিবেশের কোনো উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া ফালায় কিনা, এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে। আরেকটা কি, কার্য পদ্ধতি ও যন্ত্রপাতি। তো পণ্যের ডিজাইনটা এমন হইতে হবে যেন প্রতিটি পণ্যের বিদ্যমান কার্যপদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন করা যায়। আমার যে বিদ্যমান যন্ত্রপাতি আছে, আমার যে উৎপাদন প্রোডাকশন প্ল্যান্ট আছে, এইটা দিয়েই যদি পণ্য উৎপাদন করা যায়, ওই যে আমি যেই ধরনের যেই ডিজাইনটা চাচ্ছি তাহলে ওটা যদি উৎপাদন করা যায় তাহলে আমার ওই ধরনের পণ্য চয়েস করতে হবে, ওই ধরনের ডিজাইন সিলেক্ট করতে হবে, ওই ধরনের পণ্য উৎপাদন করতে হবে যাতে আমার যে প্রতিষ্ঠানের যে বিদ্যমান কার্যপদ্ধতি আছে, যে যন্ত্রপাতি আছে, যে ক্যাপাবিলিটি আছে, এটা দিয়ে যাতে এই ধরনের পণ্য উৎপাদন করা যায়। স্টাইল পরিবর্তনের প্রবণতা। তো আমার দেখতে হবে মার্কেট ট্রেন্ড, মার্কেটে স্টাইল কত দ্রুত পরিবর্তন হচ্ছে বা স্টাইলটা কত কি মানে স্টাইলটা কি অপেক্ষাকৃত স্থায়ী কিনা। তো এই স্টাইল পরিবর্তনের প্রবণতা বিবেচনা করে আমার কি করতে হবে, পণ্য ডিজাইন করতে হবে। ভোক্তারা যদি নতুন নতুন ডিজাইন চায় পণ্যের মধ্যে, তাহলে আমার কি করতে হবে, ফ্রিকোয়েন্টলি আমার পণ্যের ডিজাইন চেঞ্জ করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্রয় ক্ষমতা। আমি পণ্যের ডিজাইন চেঞ্জ করতে গিয়ে কি করলাম, আমার পণ্যের দাম এত বাড়ায় ফেললাম যাতে ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল, এটা কিন্তু করা যাবে না। আরেকটা বিষয় বলছে যে ব্যয়, এটা আরেকটা আগেরটাই মোরলেস সিমিলার, যে ব্যয় বাড়ানো যাবে না, আমার ব্যয়টা চেষ্টা করতে হবে একই বা সর্বনিম্ন রাখার জন্য। যদিও আমি উত্তম ডিজাইন করি বা এমন একটা ডিজাইন নিলাম যেটা আমার ব্যয় বাড়ায় দেয়, আমার প্রফিটেবিলিটি কমায় দেয়, আমার ওইটা চেষ্টা করতে হবে অ্যাভয়েড করার জন্য। এবার বলছি স্থায়িত্ব। আমি এমন একটা ডিজাইন করব যাতে ক্রেতার রুচি পছন্দ অনুযায়ী এটা কি করে, এটার রুচি পছন্দ অনুযায়ী হয়, আবার স্থায়িত্ব হয়। তো ক্রেতার রুচি, পছন্দ, প্রযুক্তি প্রভৃতির পরিবর্তন খেয়াল করে এমন ভাবে পণ্য ডিজাইন করতে হবে যাতে সেই পণ্য ডিজাইনটা, আমি যে ডিজাইনটা করতেছি, এই প্রোডাক্টটা স্থায়ী হয় এবং আমার যে পণ্যের যে মডেলটা, পণ্যের যে ডিজাইনটা, এটা যাতে বেশি দিন ইউজ করা যায়। তাহলে হচ্ছে কি, একটা হচ্ছে পণ্যটা বেশি দিন ডিউরেবল হবে, আরেকটা হচ্ছে পণ্যটা, এই যে আমি পণ্যের যে মডেলটা, আমার যে স্ট্র্যাটেজিটা, আমি যে পণ্যের যেই ডিজাইনটা, এটা বেশি দিন আমি, এটা লংজিভিটি বেশি হবে, সেটা হচ্ছে কি স্থায়িত্ব। তো স্বাভাবিকভাবেই একটা পণ্য কি করতে হবে, এমন একটা ডিজাইন করতে হবে যেটা কিনা আকর্ষণীয় হয় ভোক্তাদের নিকট। এটা আকার, আকৃতি, অলঙ্করণ এমন হইতে হবে যাতে ভোক্তাদের নিকট এটা আকর্ষণীয় হয়। আরেকটা বলছে প্রতিযোগিতা মোকাবেলা। তো প্রতিযোগীদের কথা মাথায় রেখে, যে প্রতিযোগীরা কি ধরনের ডিজাইন করতেছে, তারা নতুন নতুন কি টাইপের চেঞ্জ আনতেছে, ওই জিনিসগুলো দেখে কিন্তু কি করতে হবে, প্রতিযোগিতা মোকাবেলার জন্য আমার প্রোডাক্টের মধ্যেও নতুন নতুন ডিজাইন ইনক্লুড করতে হবে, নতুন নতুন চেঞ্জ আনতে হবে। আরেকটা বলছে গ্রহণযোগ্যতা। এটা হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি এমন এক ধরনের ডিজাইন করলাম যেটা কিনা ভোক্তা সাধারণের কাছে দ্রুত গ্রহণযোগ্য হয় না বা গ্রহণযোগ্য হয় না। আমি যেই পণ্যটা তৈরি করব এটা দ্রুত গ্রহণযোগ্য হয় এমন ভাবে পণ্য ডিজাইন করব। এরপরে যেটা দেখি যে পণ্য মিশ্রণ বা প্রোডাক্ট মিক্স, এটা কি, পণ্য মিশ্রণ। তাহলে দেখো যে এটা স্বাভাবিকভাবে যে একটা কোম্পানি যতগুলা পণ্য বিক্রয় করে,
তার একটা পূর্ণাঙ্গ তালিকা, মানে একটা পণ্যের যত পণ্য আছে একটা একটা কোম্পানির, সবগুলা যদি একটা একটা করে মানে আমি তালিকা তৈরি করি, সেটা হচ্ছে পণ্য মিশ্রণ। যেমন আমি দেখি যে ইউনিলিভার কি করতেছে, লাইফবয় সাবান তৈরি করতেছে, লাক্স সাবান তৈরি করতেছে, তারপরে ওদের লোশন আছে, শ্যাম্পু আছে, তারপরে বডি স্প্রে আছে। তো এই যে প্রতিটা প্রোডাক্ট লাইন, আবার এই প্রোডাক্ট লাইনের মধ্যে কত ধরনের প্রোডাক্ট আছে, এই সবগুলারে একসাথে করে যেই রেজাল্টটা পাওয়া যায় পূর্ণাঙ্গ তালিকা, এটা হচ্ছে পণ্য মিশ্রণ। দেখো কি বলছে, যে একটা কোম্পানি অনেকগুলা শাড়ি বা লাইনের পণ্য বাজারজাতকরণ করতে পারে। যেমন যেটা বললাম যে ইউনিলিভার কি করতেছে, অনেকগুলো শাড়ির বা লাইনের পণ্য বাজারজাতকরণ করতেছে। আচ্ছা, প্রত্যেক লাইনের মধ্যে কয়েকটা উপলাইন থাকতে পারে, আবার প্রত্যেকটা উপলাইনে আবার অনেকগুলা পণ্য থাকতে পারে। তাহলে একটি কোম্পানি যতগুলো পণ্য লাইনে বাজার বিক্রয়ের জন্য উপস্থাপন করে তার সেটকে পণ্য মিশ্রণ বলে। একটি কোম্পানি যতগুলো পণ্য লাইন বাজার বিক্রয়ের জন্য উপস্থাপন করে তার সেটকে পণ্য মিশ্রণ বলে। বিষয়টা কি, দেখো একটা এক্সাম্পল দেই, যে চারটা প্রধান পণ্য সারি প্রোডাক্ট লাইন, চারটা প্রধান প্রোডাক্ট লাইন নিয়ে কি হয়, অ্যাভন একটা কোম্পানি তার পণ্য মিশ্রণ গঠিত। তাহলে ওটার মধ্যে কি আছে, চারটা প্রধান সারি আছে। এই যে চারটা প্রোডাক্ট লাইন, এটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রসাধনী, একটা হচ্ছে জুয়েলারি, আর একটা হচ্ছে ফ্যাশন প্রোডাক্ট, আর একটা হচ্ছে গৃহস্থালী। তাহলে অ্যাভনের যে এই যে চারটা পণ্য সারি, যে বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে, তারা জুয়েলারি সেক্টরে কাজ করতেছে, তারা প্রসাধনীতে কাজ করতেছে, তারা ফ্যাশনে কাজ করতেছে, তারা গৃহস্থালী বিভিন্ন পণ্য নিয়ে কাজ করতেছে। এই যে চারটা পণ্য হচ্ছে, এটা হচ্ছে পণ্য সারি। এখন এই পণ্য সারিগুলোর মধ্যে, যেমন প্রসাধনীর মধ্যে আছে ধরো লিপস্টিক, আইলাইনার, পাউডার, ফেস ওয়াশ, এই টাইপের বিভিন্ন প্রোডাক্ট এই পণ্য সারিতে আছে। এরকম আবার অনেকগুলা কয়েকটা উপলাইন। আবার এই উপলাইন গুলার কি হইতে পারে, যেমন তাদের যে লিপস্টিক, এগুলা বিভিন্ন আকৃতির, বিভিন্ন মানের, বিভিন্ন দামের হইতে পারে। তাদের যে আইলাইনার গুলো, এগুলা বিভিন্ন মানের, বিভিন্ন দামের হইতে পারে। যে সাবানগুলা বিভিন্ন আকৃতির, বিভিন্ন মানের, বিভিন্ন বৈশিষ্ট্য হইতে পারে। তাহলে এই যে বিভিন্ন বৈশিষ্ট্য, যে ইউনিলিভারের একটা এক্সাম্পল দিলাম, তারা লাইফ বয় বানাচ্ছে, তারা লাক্স বানাচ্ছে, তারা সার্ফ এক্সেল বানাইতেছে। এই যে প্রতিটা, যে আমি যদি এগুলোর তালিকা তৈরি করি, যে সার্ফ এক্সেল একটা, লাক্স একটা, তারপর লাইফ বয় একটা, ক্লিয়ার একটা, এই যে সবগুলা মিলে সে যতগুলা পণ্য তৈরি করতেছে, পণ্য বিক্রয় করতেছে, তার যে পূর্ণাঙ্গ তালিকা, সেটা হচ্ছে পণ্য মিশ্রণ। তো ফিলিপ কটলার পণ্য মিশ্রণ নিয়ে একটা ডেফিনেশন দিয়েছেন। দেখো, পণ্য মিশ্রণ হচ্ছে সকল পণ্য ও আইটেমের সেট যা নির্দিষ্ট বিক্রেতা বিক্রয়ের জন্য অর্পণ করে। তাহলে একজন বিক্রেতা বাজারে যা কিছু বিক্রয়ের জন্য অর্পণ করতেছে, এই সবগুলার একসাথে কি বলবে, আমি বলবো পণ্য মিশ্রণ। সবগুলার তালিকা বা সবগুলার সেট, সবগুলার তালিকারে আমরা বলবো পণ্য মিশ্রণ। আচ্ছা, তো পণ্য মিশ্রণ সিদ্ধান্ত। এখন পণ্য মিশ্রণ মানে আমার কতগুলা পণ্য থাকবে, আমি এই এই একটা আমার কতগুলা পণ্য সারি থাকবে, কতগুলা পণ্য আমি মার্কেটে রাখবো, কোন পণ্য আমি সরাই নিব কিনা, এই টাইপের বিভিন্ন পণ্য মিশ্রণ সম্বন্ধে, মানে আমার বাজারে আমার কতগুলা পণ্য থাকবে, এটা সম্বন্ধে কিন্তু বাজারকারীকে ডিসিশন নিতে হয়। কারণ আমার ক্যাপাবিলিটি কম, আমি বেশি পণ্য সারি বাড়ায় ফেললাম, বেশি বেশি পণ্য নিলাম, আমি কিন্তু কাস্টমাররা ভালোভাবে সার্ভ করতে পারবো না। আবার আমার ক্যাপাবিলিটি বেশি, আমি পণ্য সারি এত কম নিলাম যাতে আমার প্রফিটেবিলিটি হইলো না, বা আমি ইচ্ছা করলে আরো বেশি প্রফিটেবল হইতে পারি, আমার কিন্তু ওইদিকে যাইতে হবে। তো এটা বলছে, দেখো কি, যে পণ্য সারি উপসারি মিলিয়ে মোট যতগুলো পণ্য কোম্পানি বিক্রয় করে, সবগুলা নিয়ে কিন্তু কোম্পানির পণ্য মিশ্রণ। এখন কোম্পানির পণ্য মিশ্রণের চারটা গুরুত্বপূর্ণ মাত্রা আছে, যেগুলোর ব্যাপারে কোম্পানির সিদ্ধান্ত নিতে হয়। তাহলে এই যে চারটা মাত্রা আছে, এগুলো নিয়ে কোম্পানিকে ডিসিশন নিতে হয় যে আমার পণ্য মিশ্রণের প্রস্থ কেমন হবে, আমার পণ্য মিশ্রণের দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি বানানটা ভুল হয়েছে, জফলা হবে, যে পণ্য মিশ্রণের দৈর্ঘ্যটা কেমন হবে, পণ্য মিশ্রণের গভীরতা কেমন হবে, পণ্য মিশ্রণের সামঞ্জস্যতা কেমন হবে। এই জিনিসগুলা কিন্তু একজন বাজারজাতকারীকে এই সংক্রান্ত ডিসিশন গুলা নিতে হয়।
তো যেটা প্রথমে বলছে যে পণ্য মিশ্রণ প্রস্থ, এই যে পণ্য মিশ্রণ প্রস্থ, এটা কি যে পণ্য মিশ্রণ প্রস্থ হচ্ছে কি, দেখো যে কোম্পানির পণ্য সারি বা লাইনের সংখ্যাই হচ্ছে পণ্য মিশ্রণ প্রস্থ। আমি কয় ধরনের পণ্য তৈরি করতেছি, এই যে আমি কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিলাম, এভন এখন কি করতেছে, প্রসাধনী একটা লাইন নিয়ে কাজ করতেছে, আরেকটা হচ্ছে জুয়েলারি, আরেকটা হচ্ছে ফ্যাশন, আরেকটা হচ্ছে গৃহস্থালী। এই যে চারটা লাইন নিয়ে কাজ করতেছে, চারটা পণ্য সারি নিয়ে কাজ করতেছে, বড় পরিসরে চারটা শাড়ি নিয়ে কাজ করতেছে, এটাই হচ্ছে কি পণ্য মিশ্রণ প্রস্থ। তো বাজারজাতকারীকে ফাইন্ড আউট করতে হবে বা উৎপাদনকারীকে, যে আমি পণ্য মিশ্রণ প্রস্থ কতটুকু বাড়াবো, আমার কয়টা পণ্য শাড়ির মধ্যে আমি থাকবো, আমি কি পণ্য শাড়ি বেশি করব না কম করব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পণ্য মিশ্রণ দৈর্ঘ্য। পণ্য মিশ্রণ দৈর্ঘ্যটা কি, যে এর আগেটা ছিল আমার কয়টা শাড়ি আছে, আর এটা হলে গিয়ে যে আমার মার্কেটে টোটাল কতগুলা পণ্য আছে, এই সবগুলা পণ্য। যেমন কি বলছে, দেখো যে কোম্পানির সবগুলা পণ্য সারি মিলে মোট যতগুলো একক পণ্য বাজারজাতকরণ করে তার সংখ্যাকে পণ্য মিশ্রণ বলে। তাহলে কি বললো, যে কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিলাম, এভনের চারটা পণ্য সারি আছে, এখন চারটা পণ্য সারিতে সে যদি বাজারে 300 300 ধরনের পণ্য সে সাপ্লাই করে, তাহলে হচ্ছে তার পণ্য মিশ্রণের দৈর্ঘ্য হচ্ছে 300। সে যদি 1300 ধরনের পণ্য বাজারে সাপ্লাই করে, এই যে সবগুলা পণ্য সারি নিয়ে, অলংকারের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি, তার জুয়েলারির মধ্যে বিভিন্ন ক্যাটাগরি, ওগুলার আবার সাব ডিভিশন, সবকিছু মিলায় যদি সে 1300 ধরনের পণ্য মার্কেটে ছাড়ে, তাহলে তার মিশ্রণের দৈর্ঘ্য হচ্ছে 1300। আচ্ছা, পণ্য মিশ্রণের গভীরতা। এখন কি বললাম, যে পণ্য মিশ্রণের গভীরতা আসলে হচ্ছে এই যে পণ্য সারির কথা বললাম, এই প্রত্যেকটা সারির পণ্যের সংস্করণের সংখ্যা। যেমন একটা এক্সাম্পল দেই, যে একটা কোম্পানি সৌন্দর্য এবং স্বাস্থ্য রক্ষা এই দুই ধরনের সাবান উৎপাদন করে, সৌন্দর্য আরেকটা হচ্ছে স্বাস্থ্য রক্ষা, এই দুই ধরনের সাবান উৎপাদন করে। তো দুইটি সাবানের মধ্যে আবার একটা আছে বড়, একটা মাঝারি, একটা ছোট সাইজ। তাইলে তার প্রোডাক্ট পণ্য মিশ্রণের গভীরতা হবে হচ্ছে, দুইটা পণ্য তৈরি করে, দুইটা সাবান তৈরি করে, একটা স্বাস্থ্য রক্ষার জন্য, একটা হচ্ছে সৌন্দর্যের জন্য। এই দুই গুণন হচ্ছে যে প্রতিটার মধ্যে 3টা করে সাইজ আছে, তাহলে 6 হচ্ছে কি পণ্য মিশ্রণের গভীরতা। তাহলে পণ্য মিশ্রণের গভীরতা বলতে এটাই বোঝায় যে পণ্য সারির মধ্যে, প্রতিটা পণ্য সারির মধ্যে কয়টা পণ্যের সংস্করণ আছে, কত ধরনের পণ্য আছে। এই যে তাহলে প্রতিটা পণ্য সারির মধ্যে কত ধরনের পণ্য আছে, এটা হচ্ছে কি পণ্য মিশ্রণের গভীরতা। পণ্য মিশ্রণের সামঞ্জস্যতা। সামঞ্জস্য যেমন কিছুক্ষণ আগে বললাম যে ইউনিলিভার, দেখবা যে কি বলতেছে, তারা প্রসাধন নিয়ে কাজ করতেছে, তারা আহ তারা ফ্যাশন নিয়ে কাজ করতেছে, হ্যাঁ। তো তা এমন হয় যে ইউনিলিভার একটা গাড়ি তৈরি করলো, তাহলে কি তার এই যে পূর্বের যে প্রোডাক্ট লাইন, পূর্বের পণ্য সারি, এটার সাথে তার বর্তমান যে পণ্য সারির, এটা বর্তমান যে উৎপাদন, এটা কিন্তু কোনো মিল নাই। যেহেতু মিল নাই, তাহলে কি তাদের মধ্যে সামঞ্জস্য নাই। তো সামঞ্জস্য কি, যে বিভিন্ন পণ্য সারিগুলোর মধ্যে, এই যে আমার যে বিভিন্ন একটা কোম্পানির বিভিন্ন পণ্য সারি আছে, প্রোডাক্ট লাইন আছে, এই লাইনগুলোর মধ্যে ব্যবহার, উৎপাদন, উপকরণ, বন্টন প্রণালী, আমার যে ক্রেতা বা ভোক্তা, এই সব দিক থেকে যদি মিল থাকে, তাহলে এটারে বলবো সামঞ্জস্যতা। যেমন কেউ আহ আগে সাবান তৈরি করতো গায়ের সাবান, এখন সে কাপড় কাচার সাবান তৈরি করতেছে, এখন সে ডিটারজেন্ট তৈরি করতেছে, তাহলে কিন্তু প্রোডাক্ট লাইনের মধ্যে একটা সামঞ্জস্য আছে। কিন্তু কেউ এতদিন সাবান তৈরি করতে, এখন সে বাস উৎপাদন করতেছে, একটা গাড়ি উৎপাদন করতেছে, বা সে খাবার উৎপাদন করতেছে, এটা কি পণ্য মিশ্রণের সামঞ্জস্যতা নাই। কারণ হচ্ছে এই যে আগের যে পণ্য সারিগুলোর সাথে এখনকার পণ্য সারি তেমন মিল নাই। তো এই বিষয়গুলা একজন বাজারকারীকে চিন্তা ভাবনা করতে হবে, যে আমার পণ্য মিশ্রণের সামঞ্জস্যতা, আমি এই আগে এটা উৎপাদন করতাম, এখন কোন সারিতে গেলে, পণ্য সারিতে গেলে আমার জন্য ভালো হবে, আমার এই মিশ্রণের গভীরতা কতটুকু হবে, আমি কি কত ধরনের পণ্য উৎপাদন করব, আমার পণ্য মিশ্রণের দৈর্ঘ্যটা কত হবে, আমি কত কত মানে কত মোট কত পণ্য আমি উৎপাদন করবো, আরেকটা হচ্ছে প্রস্থ, আমার পণ্য সারি কতগুলো হবে। এই সবগুলা বিষয় নিয়ে একটা বাজারজাতকারীকে সিদ্ধান্ত নিতে হয়, এটাই হচ্ছে পণ্য মিশ্রণ সিদ্ধান্ত। আচ্ছা,
এখন যেটা হচ্ছে পণ্য সারি, এই যে আমরা এতক্ষণ বললাম যে প্রোডাক্ট লাইন পণ্য সারি, যেমন আমরা অ্যাভনের ইয়ে দিছিলাম, এক্সাম্পল দিছিলাম যে সে প্রসাধন নিয়ে কাজ করতেছে, সে জুয়েলারি নিয়ে কাজ করতেছে, সে ফ্যাশন নিয়ে কাজ করতেছে, গৃহস্থালী নিয়ে কাজ করতেছে। এই যে বিভিন্ন বড় বড় সেগমেন্ট করলো, সে প্রসাধনী নিয়ে কাজ করতেছে। তো এই যে এগুলাই হচ্ছে কি পণ্য সারি। দেখো কি বলছে যে ভোক্তারা দৈনন্দিন জীবনে যেসব পণ্য ব্যবহার করে বা ভোগ করে তাদের অনেকগুলাই একই ধরনের বা একই ধরনের ক্রেতারা ক্রয় করে, একই ধরনের দোকানের মাধ্যমে বিক্রয় হয়, অথবা তাদের দাম প্রায় একই ধরনের। মানে হচ্ছে বিভিন্ন, অর্থাৎ কোনো না কোনো দিক থেকে পণ্যগুলোর মধ্যে মিল আছে। তাহলে ভোক্তারা দৈনন্দিন জীবনে কিছু কিছু পণ্য বিক্রয় করে, এগুলার কোনো না কোনো দিক থেকে এগুলার মোটামুটি মিল আছে, যে এটা একই ধরনের ক্রেতারা ক্রয় করে, উৎপাদন প্রণালীটা এক রকমের, অথবা এটা একই ধরনের দোকানের মাধ্যমে বিক্রয় হয়। যেমন যেখানে আরএফএল এর গুডস বিক্রি হবে, আরএফএল এর প্লাস্টিক পণ্য, ওখানে নিশ্চয়ই চাল বিক্রি হবে না, ওখানে নিশ্চয়ই আহ ইয়ে বিক্রি হবে না, নর্মালি যে আরএফএল এর শোরুমে কিন্তু ওইটা হয় না। তো বিষয়টা হচ্ছে এটা যে কোন না কোনো দিক দিয়ে মিল আছে, এইরকম মিলগুলারে একত্র করা, অর্থাৎ কোন না কোনো দিক থেকে পণ্যগুলার মিল যা আছে, একগুচ্ছ পণ্য যেগুলো কোন না কোনো দিক থেকে সম্পর্কযুক্ত, এরকম সম্পর্কযুক্ত পণ্য নিয়ে এক একটা পণ্য সারি গড়ে ওঠে। তাহলে যেমন এডিডাস কোম্পানির জুতা আর পোশাকের দুইটা পণ্য সারি আছে, তাহলে তারা বিভিন্ন ধরনের জুতা উৎপাদন করে। এই যে বিভিন্ন ধরনের জুতা উৎপাদন করতেছে, কিন্তু জুতা যে তৈরি করে এটা হচ্ছে তার একটা পণ্য সারি। তারা কি করতেছে, পোশাক নিয়ে কাজ করতেছে, এটা হচ্ছে আরেকটা পণ্য সারি। তো স্টিফেন জে স্কিনার একটা ডেফিনিশন দিয়েছেন, দেখো যে প্রোডাক্ট লাইন ইজ আ গ্রুপ অফ ক্লোজলি রিলেটেড প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট লাইন বা পণ্য সারি হচ্ছে একটা গ্রুপ অফ ক্লোজলি রিলেটেড প্রোডাক্ট। তাহলে খুবই সম্পর্কযুক্ত, এরকম কাছাকাছি সম্পর্কযুক্তের কিছু প্রোডাক্ট, যেটা কিনা দ্যাট আর কনসিডার্ড এ ইউনিট বিকজ অফ মার্কেটিং, টেকনিক্যাল অর এন্ড ইউজার কনসিডারেশন। তাহলে এই টেকনিক্যাল, মার্কেটিং অথবা এন্ড ইউজারদের কনসিডার করে আমরা যদি এগুলার একটা ইউনিট হিসেবে বিবেচনা করতে পারি, সেটাই হচ্ছে কি পণ্য সারি। আচ্ছা, আর আরেকটা ডেফিনেশন দিয়েছে, দেখো ফিলিপ কটলার এন্ড গ্রে আর্মস্ট্রং ডেফিনেশনটা দিয়েছে যে এ প্রোডাক্ট লাইন ইজ এ গ্রুপ অফ প্রোডাক্ট, এটা হচ্ছে একটা একগুচ্ছ প্রোডাক্ট দ্যাট আর ক্লোজলি রিলেটেড, যেটা কিনা একটার সাথে আরেকটা খুবই সম্পর্কযুক্ত, বিকজ দে ফাংশন ইন আ সিমিলার ম্যানার, তারা একই ধরনের কাজ করতেছে, আর সোল্ড ইন দ্য সেম কাস্টমার গ্রুপ, একই ধরনের কাস্টমার গ্রুপের কাছেই সেল হচ্ছে। যেমন একটা ব্যায়ামের যন্ত্রপাতি, যারা ব্যায়াম করে বা যারা ক্রীড়াবিদ, যারা অ্যাথলেট, তারাই কিন্তু এই ব্যায়ামের প্রোডাক্টটা কিনবে। হ্যাঁ, তো এই যে একই ধরনের পণ্য একই ধরনের কাস্টমারের কাছে যে বিক্রি হচ্ছে, আর মার্কেটেড থ্রু দ্য সেম টাইপ অফ আউটলেটস, অথবা একই ধরনের আউটলেটের মাধ্যমে বিক্রি হচ্ছে, বাজারজাতকরণ করা হচ্ছে, অর ফল উইদিন গিভেন প্রাইস রেঞ্জ, অথবা একই প্রাইস রেঞ্জের মধ্যে আছে, এগুলোকে আমরা কি বলতে পারি, পণ্য সারি বলতে পারি, একই পণ্য সারির প্রোডাক্ট বলতে পারি। আর আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন একটা ডেফিনেশন দিয়েছে যে প্রোডাক্ট লাইন ইজ এ গ্রুপ অফ প্রোডাক্টস দ্যাট আর ক্লোজলি রিলেটেড বিকজ দে স্যাটিসফাই এ ক্লাস অফ নিডস। তারা একই ধরনের নিড তৈরি করে, নিড স্যাটিসফাইড করে, আর ইউজ টুগেদার, একসাথে ইউজ হয় বা একই ধরনের ইউজ তাদের, আর সোল্ড টু দ্য সেম কাস্টমার গ্রুপ, একই ধরনের ক্রেতা গ্রুপের কাছে এগুলো সেল হয়, আর ডিস্ট্রিবিউটেড থ্রু দ্য সেম টাইপ অফ আউটলেটস, একই ধরনের আউটলেটের মাধ্যমে বিক্রি হয়, অর ফল উইদিন আ গিভেন প্রাইস রেঞ্জ, অথবা একই ধরনের একটা প্রাইস রেঞ্জের মধ্যে আছে। এগুলোর আমরা সবগুলো প্রোডাক্টে আমি বলতে পারি এই সারির পণ্য। আচ্ছা, এখন পণ্য সারি, আমার পণ্যটা কেমন হবে, আমার পণ্য এই যে পণ্য সারি, আমি যে পণ্যটা তৈরি করতেছি এটা মার্কেটে রাখবো না রাখবো না, নতুন করে বিনিয়োগ করবো কিনা, এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু পণ্য সারি সম্বন্ধে একজন বাজারজাতকারীকে বিভিন্ন ধরনের ডিসিশন নিতে হয়। তো দেখো কি বলছে যে বাজারজাতকারীকে পণ্য সারির কোন পণ্যের জন্য বিনিয়োগ করতে হবে কিনা, কোনটা ধরে রাখতে হবে, কোন পণ্য থেকে ফসল তুলতে হবে, বা কোথা থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে হবে, এ সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আর এই সিদ্ধান্তগুলো হচ্ছে পণ্য সারি সংক্রান্ত সিদ্ধান্ত।
তো পণ্যর সারি সিদ্ধান্ত বিশ্লেষণ করতে গেলে কি করতে হয়? পণ্য সারি বিশ্লেষণ করতে হয়। পণ্য সারি নিয়ে সিদ্ধান্ত নিতে হলে কি করতে হয়? পণ্য সারির বিশ্লেষণ করতে হয়। এখন পণ্য সারির বিশ্লেষণের বিষয়টা কি, যে পণ্য সারির বিশ্লেষণ এটা হচ্ছে দুই ভাবে করা যায়। আচ্ছা, একটা হচ্ছে বিক্রয় এবং মুনাফা বিশ্লেষণ, আরেকটা হচ্ছে বাজার রূপরেখা বা মার্কেট প্রোফাইল আইডেন্টিফিকেশন। বাজার রূপরেখা কি করে আমি একটা তৈরি করি। তো এই যে পণ্য সারি বিশ্লেষণ আমি করব, বা আমার এই যে প্রসাধনী সংক্রান্ত আমার কিছু পণ্য আছে ধরো, এটা সম্বন্ধে আমি কি করব, ডিসিশন নিব। এই পণ্য সারি কি করতে হবে? পণ্য সারি নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমার পণ্য সারি বিশ্লেষণ করতে হবে। কি বিশ্লেষণ করব? আমার বিক্রয় এবং মুনাফা, এটা আমার বিক্রয় এবং মুনাফার হার বা শতকরা আমার কেমন বিক্রয় হচ্ছে মার্কেটের, কত পার্সেন্ট আমার দখলে আছে, আমার মুনাফা কেমন হচ্ছে, কত পার্সেন্ট মুনাফা হচ্ছে আমার, এই জিনিসগুলো কিন্তু নখদর্পণে থাকতে হবে একজন বাজারজাতকারী। এবং এবং এগুলা কি শতকরা হার সম্পর্কে সবসময় জ্ঞাত থাকতে হবে একজন বাজারজাতকারীকে। আরেকটা বিষয় বলছে যে বাজার রূপরেখা। এখন বাজার রূপরেখাটা কি, যে প্রতিযোগী পণ্য সারির প্রেক্ষিতে কোম্পানির পণ্য সারির অবস্থাটা কি, মার্কেটে সে অবস্থান গ্রহণ করতে পারছে কিনা, তো এটা বাজারজাতকরণ ব্যবস্থাপককে ফাইন্ড আউট করতে হয়। তো বাজার রূপরেখার মধ্যে কি করা হয়, প্রতিযোগীর চেয়ে আমার অবস্থাটা কোন জায়গায়, প্রতিযোগীর যেসব পণ্য বিপণন করতেছে ওই বিপণন বাদ দিয়ে আমার কোনো অপরচুনিটি আছে কিনা, মানে প্রতিযোগীর সাথে আমার একটা কি করি, রূপরেখা, আমার একটা প্রোফাইল তৈরি করি। একটা প্রোফাইল, যদি তোমার একটা প্রোফাইল তৈরি করতে বলা হয়, ওই প্রোফাইলের মধ্যে কি থাকে, তোমার সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন থাকে, তুমি কি পারো, কি করছো, তোমার যোগ্যতাটা কি, এই জিনিসগুলো একটা প্রোফাইলের মধ্যে থাকে। তো বাজার রূপরেখা বা বাজার মার্কেট প্রোফাইলের মধ্যে কি থাকে, বাজারে আমার যে পণ্য ওইটার সাথে, মানে বাজারে যে প্রতিযোগীদের পণ্য, এইটার একটা পারস্পরিক তুলনা এবং এটার একটা বিশ্লেষণ, তারপরে কি করা যায় এটার একটা রূপরেখা থাকে। আচ্ছা, এটার একটা এক্সাম্পল কিভাবে দেওয়া যায়, ধরো ABCD চারটা কোম্পানি। এ কোম্পানি ভালো দামে ভালো মানের পণ্য তৈরি করে, বি কোম্পানি খারাপ দামে খারাপ মানের পণ্য তৈরি করে, আর সি কোম্পানি মাঝামাঝি দামের মাঝামাঝি পণ্য তৈরি করে। এখন আমি চাইতেছি আমার ডি কোম্পানি মার্কেটে আসবে, পণ্য বাজার করবে। আমি যদি ফাইন্ড আউট করতে পারি যে আমার কি ধরনের অপরচুনিটি আছে, যে আমি একটা ভালো প্রোডাক্ট আমি মূল্য একটু কমায় রাখবো, এই যে মার্কেট রূপরেখা, মানে তাদের সাথে কি করলাম, আমার কোন যে জায়গায় আমার মার্কেট অপরচুনিটি আছে, অথবা আমার প্রতিযোগীদের সাথে আমার বাজার যে দখল করতেছি বা বাজারে অবস্থানটা কোন জায়গায়, এটার একটা প্রোফাইল তৈরি করা বা একটা রূপরেখা তৈরি করা, এবং সেই সম্পর্কেই সেই রূপরেখার উপর বেস করে কি করতে হবে, আমার পণ্য সারি সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে বলছে পণ্য সারির ব্যাপ্তি, মানে এটা কতটুকু, পণ্য সারির পণ্য সংখ্যাকে পণ্য সারির ব্যাপ্তি বলে। হ্যাঁ, যে একটা পণ্য সারির মধ্যে কয় ধরনের পণ্য থাকবে। যেমন আমি যদি টেলিভিশন উৎপাদন করি, আমি কি শুধু মধ্যবিত্ত শ্রেণীর জন্য তৈরি করব, না উচ্চবিত্তের জন্য করব, না নিম্নবিত্তের জন্য কম দামে টিভি উৎপাদন করব, এই যে টেলিভিশন তৈরি করতেছি এইটার ব্যাপ্তিটা কি হবে, আমি কয় ধরনের পণ্য তৈরি করব। তো এই যে এটা হচ্ছে কি পণ্য সারির ব্যাপ্তি। এখন পণ্য সারির ব্যাপ্তির মধ্যে প্রথমে যেটা আলোচনা করছে দেখো, সারি বর্ধিতকরণ। এই বাজারজাতকারীকে পণ্য সারি সম্বন্ধে ডিসিশন নিতে হবে যে আমি আমার যে পণ্য সারি এটারে বর্ধিত করব কিনা, আমি বাড়াবো কিনা। যে আমি আগে এক ধরনের বাজারজাতকরণ করতাম, এক ধরনের মার্কেট সেগমেন্ট নিয়ে কাজ করতাম, এখন আমি অন্য মার্কেট সেগমেন্টে যাওয়ার জন্য পণ্য সারির ব্যাপ্তি বা পণ্য সারিকে বাড়াবো কিনা। দেখো কি বলছে, যে এই যে আমি সারি বর্ধিত করব, পণ্য সারি বর্ধিতকরণের মূলত তিনটা ওয়ে আছে। এটা হচ্ছে নিম্ন বাজারে বর্ধিতকরণ, আরেকটা হচ্ছে ঊর্ধ্ব বাজারে বর্ধিতকরণ, আর একটা হচ্ছে দ্বিমুখী বর্ধিতকরণ। তো নিম্ন বাজারে বর্ধিতকরণ, ধরো একটা কোম্পানি বাজারে উচ্চ মানের পণ্য তৈরি করে, শুধুমাত্র সে যদি বাজারের যারা কস্ট সেনসিটিভ বা মূল্য সেনসিটিভ যে
ক্রেতারা আছে তাদের ক্যাপচার করার জন্য, তাদের বাজারটা দখলের জন্য তারা যদি মার্কেটে মধ্যম মানের বা নিম্নমানের পণ্য কম দামে ছাড়ে, তাহলে সেটা হচ্ছে কি নিম্ন বাজারে বর্ধিতকরণ। এটার এক্সাম্পল কেমন হতে পারে দেখো, যে আইবিএম বা কমটেক বা অ্যাপেল এরা কিন্তু দেখা গেল যে ভালো মানের পণ্য, উচ্চ প্রান্তের পণ্য বা উচ্চ দামের পণ্য তৈরি করতেছে। তারা কি করলো, মূল্য সংবেদনশীল ক্রেতাদের জন্য তারা কিছু নিম্ন দামের পণ্য বাজারে ছাড়লো। এই যে তারা উচ্চ পর্যায়ে থেকে মধ্যম পর্যায়ে বা নিম্ন পর্যায়ের কিছু প্রোডাক্ট মার্কেটে ছাড়লো, এটা হচ্ছে কি নিম্ন বাজারে বর্ধিতকরণ। ঠিক একইভাবে উচ্চ বা ঊর্ধ্ব বাজারে বর্ধিতকরণ তাইলে কি হবে, যে আগে আমি নিম্ন বাজারে দিতাম কিন্তু আমি চাচ্ছি যে আমার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হোক, আমার প্রোডাক্টের মানটা ভালো হোক, প্রোডাক্ট সম্বন্ধে মানুষ ভালো বলুক। এই কারণে বর্তমান পণ্যের মর্যাদা বৃদ্ধি করার জন্য আমি কি করি, নিম্ন প্রান্তে অবস্থানকারী কোম্পানি তার পণ্য সারিকে উপরের দিকে প্রসারিত করে। যেমন ধরো একটা নতুন কোম্পানি, সে কি করলো, ভালো মানের আইবিএম বা কমটেকের মানে একটা পণ্য বাজারে ছাড়লো, সেটা হচ্ছে কি ঊর্ধ্ব বাজারে বর্ধিতকরণ। তাহলে আগে আমি মধ্যম পর্যায়ের পণ্য তৈরি করতাম, তাহলে আমার আমার এখন কি করতেছি, আমি উচ্চ প্রান্তের বা মধ্যম প্রান্তের আমি শিফট করতেছি, বা আমি মধ্যম প্রান্তে শিফট না, আমি ওই বাজার দখলের জন্য আরেকটা পণ্য তৈরি বর্ধিত করতেছি, সেটা হচ্ছে কি ঊর্ধ্ব বাজারে বর্ধিতকরণ। দ্বিমুখী বর্ধিতকরণ মূলত যারা বাজারের মাঝামাঝি অবস্থান করে, মাঝামাঝি ধরনের পণ্য আহ উৎপাদন করে, তারা কি করলো, উপরের সারির বাজার দখলের জন্য একইভাবে আবার নিচের সারির বাজার দখলের জন্য দ্বিমুখী বর্ধিতকরণ করতে পারে। মানে যেটা কিনা একসাথে ঊর্ধ্বমুখী আবার নিম্নমুখী বর্ধিতকরণ, এটা সমন্বিত রূপ। যেমন আগে সনি কি করতো, যে মোটামুটি ধরো একটা এক্সাম্পল ধরি, ধরো তারা একটা ওয়াকম্যান তৈরি করলো $100। এখন তারা কি করতেছে, তাদের ভালো কোয়ালিটির পণ্য এবং ভালো দামে বা ভালো কাস্টমার গুলারে করার জন্য তারা $1000 দিয়ে পাওয়া যায় এরকম পণ্য তৈরি করলো। আবার যারা কম দামি আছে, ক্রেতা আছে, তার কম কম ক্যাপাবিলিটির ক্রেতা আছে, তাদের জন্য কি করলো, $50 একটা ওয়াকম্যান তৈরি করলো বা একটা সিডি প্লেয়ার তৈরি করলো। এইটা হচ্ছে কি দ্বিমুখী বর্ধিতকরণ। আচ্ছা, যেমন শাড়ি ভরাটকরণ, মানে এটা কি শাড়ির এই যে যে প্রোডাক্ট লাইন, এটা ভরাট করা। তো বিষয়টা হচ্ছে কি, যে যেমন এটা এই যে এটা হচ্ছে কি, যে কোম্পানি বর্তমান পণ্য শাড়ির পরিসরের মধ্যেই নতুন পণ্য যুক্ত করে। যেমন আগে আমার লাক্স সাবানের ফ্রেগনেন্স এক ধরনের ছিল, আমি কি করলাম, নতুন ফ্রেগনেন্সের আরেকটা লাক্স সাবান তৈরি করলাম। তাহলে এটা কি, যে বর্তমান পণ্য সারির পরিসরের মধ্যে নতুন পণ্য যুক্ত করে। বা অথবা যেমন ধরো এই যে কিছুক্ষণ আগে সনির ওয়াকম্যান, তারা কি করলো, একটা সৌরচালিত ওয়াকম্যান তৈরি করলো, সৌরচালিত, তারপরে পানি নিরোধক অত্যন্ত হালকা একটা ওয়াকম্যান তৈরি করলো। তাহলে এটা হচ্ছে শাড়ি ভরাটকরণ। শাড়ির মধ্যে যে গ্যাপটা থাকলো বা যে গ্যাপটা ছিল, ওইটা আমি কি করলাম, ফিল আপ করলাম, যে এরকম একটা অপরচুনিটি আছে, সুযোগ আছে, আমি এই সুযোগটা অ্যাভেল করলাম, সেটা হচ্ছে শাড়ি ভরাটকরণ। আচ্ছা, আরেকটা বিষয় তার ডিসিশন নিতে হয়, সারি আধুনিকায়ন, বৈশিষ্ট্যকরণ ও সীমিতকরণ। তো পণ্য সারি আধুনিকায়ন, এখন আমার একটা পুরানো মডেলের মেশিন দিয়ে কি হইতেছে, আমি আমার প্রতিযোগীদের মানে আমার পুরানো একটা মেশিন দিয়ে আমার পণ্য আমি তৈরি করতে পারতেছি, আমি মোটামুটি মার্কেটে আমার পণ্য বিক্রয় করতে পারতেছি। কিন্তু পুরানো মডেলের মেশিন দিয়ে কিন্তু নতুন প্রযুক্তির আধুনিক মেশিনের সাথে বেশি দিন টিকে থাকা যায় না। ঠিক এই কারণেই পণ্য সারির দৈর্ঘ্য কোম্পানির উদ্দেশ্য ও সম্পদের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয়, আমার যে উদ্দেশ্য এবং সম্পদ আছে এটার সাথে যদি আমার যে পণ্য সারির বর্তমান যে দৈর্ঘ্য আছে এটা যদি সামঞ্জস্যপূর্ণ হয়, এরপরে অনেক সময় পণ্য সারির আধুনিকায়ন করতে হয়, এর মধ্যে কিছু চেঞ্জ আনতে হয়, আধুনিকায়ন করতে হয়। তো আচ্ছা, এখন এইটা কিন্তু দুই ভাবে করা যায়, খন্ড খন্ডে আধুনিকায়ন আর একটা একেবারে আধুনিকায়ন। তো খন্ডে খন্ডে আধুনিকায়নটা কি, দেখো যে এতে পণ্য সারির মানে একেবারে পুরাটা চেঞ্জ না করে, পুরাটা আধুনিকায়ন না করে, ছোট্ট ছোট্ট অংশে অল্প অল্প করে আধুনিকায়ন করা হয়। তো এই আধুনিকায়নের সুবিধাটা হচ্ছে, এতে কোম্পানির নতুন স্টাইল যে আমি অ্যাপ্লাই করতেছি,
নতুন স্টাইলের প্রতি ক্রেতা এবং বিক্রেতাদের বা আমার যারা ডিলার আছে তাদের প্রতিক্রিয়া সম্বন্ধে জানতে পারি, এবং ওই অনুযায়ী আমি কি করতে পারি যে এটা যদি খুব বেশি চলে তাহলে আমি পণ্যটা মার্কেটে ভালোভাবে লঞ্চ করতে পারি। তো এই কারণে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারি। কিন্তু এটার যে অসুবিধা সেটা হচ্ছে আমি যখন খন্ডে খন্ডে আধুনিকায়ন করব আমার কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি সম্বন্ধে আমার কম্পিটিটররা জেনে যাবে এবং তারা কিন্তু প্রয়োজনীয় চেঞ্জ তাদের মধ্যে নিয়ে আসবে। তাহলে এইখানে যে আমার যে একটা আধুনিকায়ন করে যে আমার যে বেনিফিটটা ওটা কিন্তু আগের মতো পাওয়া যাবে না। এরপর বলছে একেবারে আধুনিকায়ন, এটা টোটালি একবারে চেঞ্জ করে ফেলানো, যে এই কৌশলে পণ্য সারিকে খন্ডে খন্ডে আধুনিকায়ন না করে পুরো পণ্য সারি আধুনিকায়ন করা হয়। তো এইখানে যেটা সুবিধা যে প্রতিযোগীরা অনুকরণ করতে পারে না, কিন্তু এখানে কিন্তু ক্রেতাদের প্রতিক্রিয়া জানার সুযোগ থাকে না, এখানে রিস্ক কিন্তু একটু বেশি, এবং এটা কিন্তু বেশি মাত্রায় কস্ট মানে কস্টের সাথে জড়িত, বেশি মাত্রায় ব্যয়ের সাথে এটা কিন্তু ব্যয় বাড়ায় দেওয়ার চান্স আছে। আর একটা হচ্ছে পণ্য সারির বৈশিষ্ট্যকরণ, মানে পণ্য সারির মধ্যে একটা স্পেশালাইজেশন তৈরি করা, যে আমার যে পণ্য সারিগুলো আছে এর মধ্যে একটা বা কয়েকটা পণ্যর মান এত ভালো করা যে গ্রাহকদের নিকট বিশেষভাবে আকর্ষণীয় করে তোলা। তাহলে কি যে আমার যে প্রোডাক্ট পণ্য সারি এর মধ্যে একটা দুইটা পণ্যরে খুবই ভালো মানের এত বিশেষভাবে তৈরি করা, এর মধ্যে বিশেষায়ন আনা, বিশেষ বৈশিষ্ট্য আনা, যে কারণে কি ক্রেতাদের বিশেষভাবে আকর্ষণ করে, সেটা হচ্ছে পণ্য সারির বৈশিষ্ট্যকরণ। আচ্ছা, পণ্য সারি সীমিতকরণ, অনেক সময় দেখা যায় কি অলাভজনক পণ্যরে বাদ দেওয়ার জন্য ব্যবস্থাপকদের নির্দিষ্ট সময় পর পর পণ্য সারি পর্যালোচনা করতে হয়, এবং যেগুলা দুর্বল এবং যেগুলা হচ্ছে অলাভজনক সেগুলারে কি করতে হয়, মানে সেগুলা থেকে আস্তে আস্তে কোম্পানির সরে আসতে হয়। মানে এই এই কোম্পানি এই পণ্য সারিগুলারে কি করতে হয়, আস্তে আস্তে বাদ দিয়ে দিতে হয়, এবং এই পণ্য সারিরে আস্তে আস্তে কমায় আনতে হয়। তখন কি সেটা হচ্ছে পণ্য সারি সীমিতকরণ, যে আমার যে অলাভজনক পণ্যগুলো আছে, অলাভজনক পণ্য সারি, সেগুলারে আস্তে আস্তে বয়কট করাটা হচ্ছে কি পণ্য সারির সীমিতকরণ। তো এটা যেটা বলছে যে শক্তিশালী যৌথ ব্র্যান্ড বা উপকরণ ব্র্যান্ড সৃষ্টির জন্য পণ্যের সমন্বয়। তো পণ্যের সমন্বয় জিনিসটা কি, যে দেখো যে কোম্পানিগুলো এখন দেখা যায় যে অনেক ক্ষেত্রেই নিজেদের পণ্যের সাথে অন্যের কোম্পানির পণ্যের সমন্বয় কইরা একটা নতুন পণ্য তৈরি করে, যেখানে কিনা দুইটা ব্র্যান্ডই প্রতিনিধিত্ব করে এবং ভোক্তাদের কাছে সেটা বেশি মাত্রায় সমাদৃত হয়। আবার আরেক ভাবে করতে পারে, দেখো যে দুইটি ভিন্ন ব্র্যান্ড একত্র হয়ে নতুন পণ্য তৈরি করে, বা আচ্ছা আরেকটা কি, যে একটা ব্র্যান্ড অন্য ব্র্যান্ডের পণ্য নিজেদের পণ্যে ব্যবহার করে এবং ওইভাবে ব্র্যান্ডিং করে। যেমন একটা আসুসের ল্যাপটপ ইন্টেলের প্রসেসর ইউজ করছে এবং সে কি বললো, লিখে দিল উপরে ইন্টেল ইনসাইড। এটা কি তাইলে আসুস নিজে একটা ব্র্যান্ড কি করতেছে, ইন্টেল রে ব্র্যান্ডিং করে তার প্রোডাক্টের ভ্যালু, প্রোডাক্টের মান এটা জনগণকে বা ক্রেতা সাধারণকে বুঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে দেখো, তাহলে এটা দুই রকম, যেটা বললাম যে একটা হচ্ছে যৌথ ব্র্যান্ডিং। তো মূলত যৌথ ব্র্যান্ডিং তখনই হয় যখন একই পণ্য, একটা পণ্য দুইটা ভিন্ন কোম্পানি, দুইটা প্রতিষ্ঠিত কোম্পানি একটা পণ্য তৈরি করে, দুইজন মিলে, দুইটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড মিলে একটা পণ্য তৈরি করতেছে, সেটা হচ্ছে যৌথ ব্র্যান্ডিং। আর উপকরণ ব্র্যান্ড হচ্ছে বা উপকরণ ব্র্যান্ডিং হচ্ছে কি, যে যখন আমার পণ্য, যেটা বললাম যে আমি হচ্ছে আসুস বা আমি হচ্ছে ডেল বা আমি হচ্ছে এইচপি, এখানে গিয়ে ইন্টেলের প্রসেসর ইউজ করতেছি, বা একটা ভালো মানের, আমি ভালো মানের র্যাম ইউজ করতেছি, আমি এটারে কি করলাম, হাইলাইট করলাম, এটারে ব্র্যান্ডিং করলাম, সেটা হচ্ছে উপকরণ ব্র্যান্ড। তো এরপরে আসি আমি মোড়কীকরণ কি। তো মোড়ক হচ্ছে কি, মোড়ক হচ্ছে একটা আবরণ যা দিয়ে পণ্যরে ঢাকা দেওয়া হয় বা মুড়ায় দেওয়া হয়। এই মোড়ক হচ্ছে যে আবরণটা দিয়ে পণ্য মুড়ায় দেয় বা পণ্যকে ঢেকে দেয়। তাহলে মোড়কীকরণ হচ্ছে এই যে মোড়ক দিয়ে পণ্যকে ঢেকে বা মুড়ে দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে মোড়কীকরণ। তাহলে একটা
মোড়ক দিয়ে একটা আবরণ দিয়ে পণ্যকে ঢাকবো, কিভাবে ঢাকবো এটা সম্বন্ধে ডিসিশন নেওয়া, এই আমার মোড়কটা কেমন হবে, এটা যে এটা কি প্রক্রিয়ায় আমি আমার পণ্যটাকে মুড়ে দিব, এটা হচ্ছে কি মোড়কীকরণ। পরিবহনের সময় পণ্য ভেঙে যেতে পারে, নাড়াচাড়ায় পণ্যের ক্ষতি হতে পারে, বা সংরক্ষণের ফলে পণ্যের রং, গন্ধ ইত্যাদি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এসব থেকে মোড়ক কি করে? পণ্যকে রক্ষা করে। এছাড়া ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করার জন্য একটা সুন্দর মোড়ক দেখলে কি হয়? ক্রেতারা আকৃষ্ট হয় ওই পণ্যের প্রতি। তো আকর্ষণ করার জন্য মোড়কীকরণ করা হয়। বর্তমানে অনেক পণ্য বায়ু নিরোধক মোড়ক ব্যবহার করার মাধ্যমে পণ্যের গুণগত মান রক্ষা করে। যেমন ধরো, একটা সময় কি হুইল সাবান বা অন্যান্য সাবানগুলা, কাপড় কাচার সাবানগুলা কিন্তু মোড়কীকরণ হইতো না। তো এটার মধ্যে চেঞ্জ আনার জন্য কি করে? এটার একটা সুন্দর মোড়কীকরণ করলো হুইল কোম্পানি, ইউনিলিভার হুইল কি করলো? একটা সুন্দর মোড়কীকরণ করলো। তাহলে এই যে পণ্যের রং, গন্ধ ঠিক রাখার জন্য, এবং পণ্যটা কি করলো যখন থেকে এটা করলো, তাদের কিন্তু মার্কেট শেয়ার আরো বেশি দখল হলো, তারা কিন্তু আরো বেশি পরিমাণ সেল করতে পারলো হুইল কোম্পানির যে কাপড় কাচার সাবানটা। তো এটা দেখা দেখি পরে কি করলো অন্যান্য কোম্পানি, চাকা বা তিব্বত বল সাবান, এরা কি করলো তাদের প্যাকেট মোড়কিজাত করতে বাধ্য হইলো। আচ্ছা, তো শার্লেকের একটা ডেফিনেশন দিয়েছে, দেখো কি বলছে, যে দেখো যে মোড়কীকরণ হচ্ছে পণ্য পরিকল্পনার একগুচ্ছ কাজ, যাতে পণ্যের ধারক বা মোড়ক ডিজাইন ও উৎপাদন অন্তর্ভুক্ত থাকে। তাহলে এই যে পণ্যের ধারক বা মোড়কটার ডিজাইন এবং মোড়কটার উৎপাদন সংক্রান্ত সবকিছু হচ্ছে মোড়কীকরণ। তাহলে দেখো কি বলছে, যে সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে পণ্যের উপর আবরণ সৃষ্টি করে পণ্যকে নিরাপদ করা, পণ্যের গুণগত মান রক্ষা করা, পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা, সহজে বহনযোগ্য করা এবং ক্রেতাকে আকৃষ্ট করার প্রক্রিয়ার এই যে সামগ্রিক প্রক্রিয়া, এটাই হচ্ছে মোড়কীকরণ। আচ্ছা, যদি মোড়কীকরণ এটা হয়, তাহলে লেবেলিং জিনিসটা কি? লেবেলটা কি? তো তো লেবেল হচ্ছে কি পণ্যের সাথে যুক্ত মোড়কের একটা অংশ। আবার এটা মোড়কের মাধ্যম নাও থাকতে পারে, পণ্যের সাথে পণ্যের মধ্যে একটা অংশ হইতে পারে, যেটা কিনা আমরা বলি লেবেল। এই লেবেলের মধ্যে পণ্য উৎপাদনকারী বা পরিবেশক এবং বিক্রেতা সম্পর্কে তথ্য থাকে। এটা একটা এমন হইতে পারে যে কোম্পানির নামটা থাকলো, লোগোটা একটা শার্টের দেখবা যে ছোট্ট একটা কোনায় বা হাতের অথবা শার্টের যে বডির একটা কোনাতে একটা ছোট্ট কাপড় যুক্ত করে দিল, এটাই হচ্ছে কি পণ্যের লেবেল। এই পণ্যের লেবেলে আরো কি কি জিনিস থাকে দেখো, পণ্যের প্যাকেট বা কাগজে এসব তথ্য থাকে, অথবা এই আলাদা কোনো ছোট অংশ থাকতে পারে। লেবেলে পণ্যের উপকরণ, মেয়াদকাল, মানে এটা কি কি উপকরণ দ্বারা তৈরি হয়েছে, এটা কতদিন এটা ভালো থাকবে, এটার ব্যবহার বিধি, কিভাবে ব্যবহার করা যাবে, এটা সংক্ষিপ্ত পরিসরে লেখা থাকে। ব্যবহারে সতর্ক হইতে হবে কিনা, যেমন অনেক সময় কাপড়ের মধ্যে দেখবা যে এটা হট পানিতে ওয়াশ করবেন না, কোল্ড পানিতে ওয়াশ করবেন, আগুন থেকে দূরে রাখবেন, এগুলো হচ্ছে কি লেবেলিং। মূল্য মূল্য উৎপাদন তারিখ প্রভৃতি থাকে, এই সবগুলাই হচ্ছে লেবেলিং। এই যে প্রাইস ট্যাগ, এটা হচ্ছে এক ধরনের লেবেলিং। তো লেবেল পণ্যকে পরিচিত করায়, পণ্য সম্পর্কে বর্ণনা দেয় এবং পণ্য প্রসারে সহায়তা করে। তো এই লেবেলটা দেখে কি মানুষ বুঝতে পারে যে পণ্যের মধ্যে কি কি জিনিস আছে, পণ্য সম্পর্কে বর্ণনা দেয় এবং পণ্যটা পরিচিত করায় যে এটা কোন কোম্পানির পণ্য, এবং পণ্যের প্রসারে সহায়তা করে। বুন এবং কার্স কি বলছে দেখো, যে লেবেল ইজ দ্য descriptive part of the package that usually contains the brand name or symbol. তাহলে ডেসক্রিপটিভ পার্ট অফ আ প্যাকেজ, একটা প্যাকেজের ডেসক্রিপটিভ অংশ, বর্ণনা করে অংশ, যেটা কিনা কি বর্ণনা করে, ইউজুয়ালি কন্টেইনস দ্য ব্র্যান্ড নেম অর সিম্বল, দ্য নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য ম্যানুফ্যাকচারার অর ডিস্ট্রিবিউটর, যেখানে কিনা এই ম্যানুফ্যাকচারার বা ডিস্ট্রিবিউটর, পণ্য উৎপাদনকারী বা বাজারকারীর অ্যাড্রেস এবং নাম থাকে, যেটা দিয়ে কিনা পণ্যের ব্যবহারকারী প্রোডাক্টটা চিনে। তো দা প্রোডাক্ট কম্পোজিশন এন্ড সাইজ, এই প্রোডাক্টের মধ্যে কি আছে এবং এটা কোন সাইজের, এন্ড দ্য রিকমেন্ডেড ইউজ অফ দ্য প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টের যে কিভাবে আমরা ইউজ করবো, এই সার্বিক বিষয়গুলা যেই কাগজে বা যেই ছোট্ট টুকরায় অথবা এটা যদি পণ্যের মোড়কে লেখা থাকে, সেটাই হচ্ছে কি লেবেলিং বা লেবেল। কারণ আমাদের শেষ টপিক দেখো, যে বাজারজাতকরণের হাতিয়ার হিসেবে ওয়ারেন্টি এবং গ্যারান্টি।
তো স্বাভাবিকভাবে ওয়ারেন্টি এবং গ্যারান্টি কিন্তু এখন বিভিন্ন ধরনের প্রোডাক্টে দেয়া হয়। এটা যে শুধু ইলেকট্রনিক্স গুডস বা শুধু দীর্ঘমেয়াদী পণ্য যেগুলো ইউজ করি ওগুলা না, এগুলা মানে ওয়ারেন্টি গ্যারান্টি অনেক ক্ষেত্রে দেখা যায় একটা 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছে, 7 দিনের একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে যে 7 দিনের মধ্যে আপনি রিটার্ন দিবেন। তো এই যে বিষয়গুলা, যে ক্রেতার সাধারণ ও যুক্তিসঙ্গত প্রত্যাশা কিন্তু থাকে বা প্রত্যাশা পূরণে সকল বিক্রেতা আইনসঙ্গতভাবে বা আইনগতভাবে বাধ্য। পণ্যটা সঠিকভাবে কাজ করছে কিনা, সরি এখানে একটু পেজ ব্রেক করে গিয়েছে, সঠিকভাবে কাজ করবে এই ক্রেতা পণ্য ক্রয়ের পূর্বেই চায়। তো একটা পণ্য ক্রয় করার পূর্বে ক্রেতা বা ভোক্তা কিন্তু চায় যে পণ্যটা কতদিন এটা ইউজ করা যাবে, এটার মধ্যে কোনো ডিফেক্ট নাই, এটা সম্বন্ধে একটা নিশ্চয়তা চায়, বা এটা কতদিন পর্যন্ত আমি খুব ভালোভাবে ইউজ করতে পারবো, এটার একটা নিশ্চয়তা চায় হচ্ছে ক্রেতা বা ভোক্তা। তো ওয়ারেন্টি যুক্ত পণ্য কোনো সমস্যা হলে উৎপাদকের কাছে ফেরত পাঠানো যায়, মেরামত করানো যায় অথবা বদলে নেওয়া যায় বা টাকা ফেরত পাওয়া যায়। তাহলে ওয়ারেন্টির মধ্যে এই সুবিধাগুলো থাকে যে উৎপাদকের কাছে ফেরত পাঠানো, কোনো যদি পণ্য সমস্যা হয় মেরামত করানো যায়, বদলে নেওয়া যায় অথবা টাকাও ফেরত পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে। তো ফিলিপ কটলার বলছে কি দেখো, যে ওয়ারেন্টিজ আর ফর্মাল স্টেটমেন্ট অফ এক্সপেক্টেড প্রোডাক্ট পারফরম্যান্স বাই দ্য ম্যানুফ্যাকচারার। তো পণ্যের উৎপাদনকারীর একটা ফর্মাল স্টেটমেন্ট যে আমার পণ্যটা 7 বছরের ওয়ারেন্টি, মানে হচ্ছে 7 বছর এটা আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। তো এই যে 7 বছর এর মধ্যে যদি না হয় তাহলে আমি পণ্য ফেরত দিয়ে দিব অথবা নতুন পণ্য দিব, মেরামত করে দিব। তাহলে এই যে ফর্মাল স্টেটমেন্ট মানে এক্সপেক্টেড প্রোডাক্ট পারফরম্যান্স, আমি যে প্রোডাক্ট পারফরম্যান্স যেটা এক্সপেক্টেড করতেছি সেটা সম্বন্ধে আমার যে ম্যানুফ্যাকচারার আছে তার ফর্মাল স্টেটমেন্টই হচ্ছে কি ওয়ারেন্টি। তাহলে গ্যারান্টিটা কি? গ্যারান্টি হচ্ছে সুনির্দিষ্ট, এই যে বিভিন্ন বিষয় এর মধ্যে যেটা সুনির্দিষ্ট ভাবে কোম্পানি বলে দিবে সেটাই হচ্ছে গ্যারান্টি। তো এই ক্ষেত্রে পণ্য বদলে দেওয়া যায় বা অর্থ ফেরত নেওয়া হয়, এটা কোম্পানি যে গ্যারান্টি দিবে এটা ওই কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কোম্পানি যে গ্যারান্টি দিবে সেই অনুযায়ী মূল্য পণ্য বদলে দেয় অথবা পণ্য ফেরত দেয়। তো একটা কোম্পানি দেখো যে প্রক্টর এন্ড গ্যাম্বেল কি বলছে, সে একটা কোম্পানির তার ইয়েটা দিছে এরকম ভাবে যে গ্যারান্টি দিছে এইভাবে যে ইফ ইউ আর নট স্যাটিসফাইড ফর এনি রিজন, আপনি আমার পণ্যটা নিলেন, নিয়ে কিছুদিনের মধ্যে ধরো 2 বা 3 দিনের মধ্যে সে বললো যে এই কয়েকদিনের মধ্যে যদি আপনি স্যাটিসফাইড না হন ফর এনি রিজন, রিটার্ন ফর আপনি রিটার্ন করতে পারেন কিসের বিনিময়ে, ফর রিপ্লেসমেন্ট, এক্সচেঞ্জ অথবা রিফান্ড। সে কি করতে পারে, টাকা দিয়ে দিতে পারে অথবা এই পণ্যের বদলে আপনি অন্য আরেকটা পণ্য নিতে পারবেন, অথবা এই পণ্যের বদলে ওই আরেকটা পণ্য আপনারা একই ধরনের পণ্য দিয়ে দিব। এটা এই পণ্য এই যে গ্যাম্বল এন্ড প্রক্টর কি বলছে, তারা একটা দিছে, তারা একটা গ্যারান্টি এনশিওর করছে তার কাস্টমারদের মধ্যে। তো এই যে গ্যারান্টি এবং ওয়ারেন্টি এটা কিন্তু বর্তমান বাজারজাতকরণ পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা ভোক্তারা বা ক্রেতারা সাধারণভাবে যেটার ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকে এবং যেটা থাকে না সেটা কিন্তু তারা কিনতে চায় না, যেটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকে এটা বেশি দাম দিয়েও তারা কিছু বেশি টাকা হলেও ওইটা কিনে, এবং এই গ্যারান্টি ওয়ারেন্টি যুক্ত পণ্য হইলে তারা কি করে ওটার উপর বেশি পরিমাণ ফেথ পায়, তার নিশ্চিন্তে প্রোডাক্ট ইউজ করতে পারে। এই কারণে এটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাজারজাতকরণের হাতিয়ার হিসেবে গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। তো আশা করি তোমরা সকলেই আমার এই পণ্য সংক্রান্ত ক্লাসটি বুঝতে পেরেছো এবং তোমরা সবাই এই করোনাকালীন সময়ে আমার এই লেকচার থেকে উপকৃত হবে। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে আমার সাথে ছিলা তাদের অসংখ্য ধন্যবাদ।